আজকের আলোচনার বিষয় হলো, যদি অর্থনৈতিক উন্নতি করতে হয় বা আমি যা রোজগার করি তার থেকে কিছু অর্থ যদি আমি বাড়াতে চাই, তাহলে আগে দেখতে হবে শুক্র আমার হরোস্কোপে কোন রাশিতে বসে আছে। এখানে আপনার রাশি কি লগ্ন কি এটা কিন্তু দেখার দরকার নেই। শুধু দেখুন শুক্র আপনার হরোস্কোপে কোন রাশিতে বসে আছে। সেই রাশির রহস্যটা যদি আপনি জেনে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি অর্থনৈতিক উন্নতির দিকে কিন্তু ক্রমশ এগোতে থাকবেন। আমি কিন্তু এটা বলছি না যে প্রচুর টাকার মালিক হয়ে যাবেন, অনেক অর্থ হবে, সেটা নয়। ধরুন একজন দিনে ৫০০ টাকা রোজগার করেন। তো এই রহস্যটা যদি আপনি জেনে ফেলতে পারেন, সেখানে আপনি দিনে ৭০০ টাকাও রোজগার করতে পারেন, ৮০০ টাকাও রোজগার করতে পারেন, ১০০০ টাকাও রোজগার করতে পারেন বা তার থেকেও বেশি রোজগার করতে পারেন। আমি সেই বিষয়গুলোই আজকে এখানে আলোচনা করব মূল কালপুরুষ রাশিচক্রটা ধরে। এখানে আপনার লগ্ন যা খুশি হতে পারে, লগ্ন থেকে শুক্র ষষ্ঠে বা দ্বাদশে বা অষ্টমে অবস্থান করছে কিনা এগুলো কিন্তু আমি আলোচনা করছি না। আমি মূল রাশিচক্রটা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো যদি দেখা যায় যে শুক্র কারোর হরোস্কোপে মেষ রাশিতে বসে থাকে, তাহলে অর্থনৈতিক উন্নতি কিভাবে সম্ভব? আমরা জানি যে শুক্র মঙ্গলের শত্রু গ্রহ। তার জন্য এখানে শুক্র থাকা মানে অর্থনৈতিক বিপর্যয় কিছু চলে আসতে পারে। হ্যাঁ, তবে এটা ঠিক, মেষ রাশিতে শুক্র থাকলে মানে অর্থ বেশ কিছু ব্যয় হয়। আবার এও দেখা যায় যে অনেক সময় এদের অর্থ ক্ষতি হয়, লস হয়। কেউ এদের সাথে চিট করে থাকে টাকা পয়সার ব্যাপারে, বা টাকা পয়সা কাউকে দিয়েছে সেই টাকা পয়সার ফেরত পায় না। বা অনেক সময় হয় না যে মোবাইলের কিছু লিঙ্কে প্রেস করে বেশ কিছু টাকা ব্যাংক থেকে চলে গেল। এই ক্ষেত্রগুলো বেশিরভাগ দেখা গেছে যদি মেষ রাশিতে শুক্র থাকে, বা কাউকে আপনি বিশ্বাস করে টাকা দিয়েছেন, সেই টাকাটা আপনার ফরফিট হয়ে গেল আর পেলেন না। তাহলে এখানে করণীয়টা কি? আমাকে তো অর্থ বাড়াতে হবে, কিন্তু আমার অর্থ তো বেরিয়ে যাচ্ছে। তাহলে মেষ রাশির মালিক হচ্ছে মঙ্গল। রাশির অ্যাট্রিবিউটটাকে যদি আমি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমার অর্থকে ধরে রাখতে পারবো এবং বাড়াতেও পারবো। মঙ্গল কি নির্দেশ? মঙ্গল থেকে মূলত আমরা যেটা বিচার করি যে প্রশাসনিক বিভাগ, যেখানে পুলিশ থাকেন, মিলিটারি থাকেন, মানে একটা পুলিশ, মিলিটারি এগুলো মূলত একটা মঙ্গল থেকে বিচার করে থাকি। তাহলে পুলিশ হোক, মিলিটারি হোক, এনারা কি করেন? এনারা কিন্তু প্রোটেক্ট করছেন আমাদেরকে রক্ষা করছেন। তাহলে অর্থকারক গ্রহ অর্থাৎ মূল কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে শুক্র। তাহলে অর্থটা কিন্তু মূলত আমরা শুক্র থেকেই ধরব। তাহলে অর্থকে আমরা কি করে বাড়াতে পারি বা ধরে রাখতে পারি? তাহলে রাশিটা হচ্ছে প্রোটেকশনের রাশি। তাহলে আপনাকে কিন্তু এমনভাবে টাকা রাখতে হবে, এমন জায়গায় টাকা রাখতে হবে বা এমন সিকিউরড জায়গায় টাকা রাখা অভ্যাস করতে হবে, যেখান থেকে আপনার টাকাটা ফরফিট না হয়। অনেক সময় হয় যে আমরা হয়তো দেখা গেল যে কাউকে আমি বিশ্বাস করে আমার এটিএম পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম। তাহলে করণীয়টা কি? দেবার পরেই আপনি কি করবেন? আপনার এটিএমের পিনটা চেঞ্জ করে দিন এবং এমন সিকিউরড জায়গায় আপনি টাকা রাখা অভ্যাস করুন, যেখানে আপনার টাকাটা সুরক্ষিত থাকে। অর্থাৎ মেষরাশি বোঝাতে চাইছে অর্থকে প্রোটেকশন করা আগে শিখতে হবে। যদি বাড়িতেও আপনি টাকা রাখেন, কোনো ক্যাজুয়ালভাবে টাকা পয়সা রাখা যাবে না। যে লকারটায় আপনি টাকা রাখছেন, সেই লকারটাও যেন শক্তপোক্ত থাকে এবং চাবিটাও যেন আপনার হাতে থাকে। অর্থাৎ শুক্র যদি মেষ রাশিতে থাকে, এদের টাকা পয়সা দ্রুত কিন্তু ব্যয় হয়ে যায়। তাহলে এমনভাবে টাকাকে ফিক্সড করার চেষ্টা করুন কোথাও, যেখানে আপনার ২ বছরের আগে বা ৩ বছরের আগে বা ৫ বছরের আগে টাকাতে হাত দিতে না হয়। বরং ৫ বছর পরে হোক, ৩ বছর পরে হোক, সেই টাকাটা আপনার বৃদ্ধি হয়ে আপনার হাতে ফিরে আসে। কারণ মূল কালপুরুষের রাশিচক্রে শুক্র হলো কিন্তু অর্থের কারক গ্রহ। বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। তাহলে শুক্র থেকেই মূলত আমরা অর্থটাকে বিচার করি। এবার চলে আসি বৃষ রাশিতে যদি কারোর শুক্র গ্রহ অবস্থান করে, তাহলে কিভাবে অর্থনৈতিক উন্নতি সম্ভব? আমরা
জানি যে শুক্র নিজের ঘরেই বসে আছে, এটা শুক্রের নিজের ঘর, বৃষ রাশির ঘর, অর্থাৎ বলেই দিলাম হয়তো আপনার অনেক টাকা পয়সা হবে, কিন্তু হবেটা কি করে? আগে জানতে হবে এটা স্থির পৃথ্বী রাশি। এই রাশিটার যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ আপনাকে এমনভাবে মানসিক সিদ্ধান্ত নিতে হবে যে যদি প্রতিদিন আপনি জমান তো প্রতিদিনই জমাতে হবে। যদি মনে করেন সপ্তাহে টাকা রাখবো, এই টাকাটাই রাখবো, ওই টাকাটাই রাখতে হবে। যদি মনে করেন মাসে মাসে আমি কোথাও রেকারিং বা ব্যাংকে বা কোনো ফান্ডে আমি টাকা রাখবো, তাহলে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাকে একটা মানসিক সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এবং সেটা খুব কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আপনি অল্প করে জমান বা বেশি করে জমান বা মাঝামাঝি প্রকারের জমান, সেটা ফ্যাক্টর নয়। কত জমছে সেটা কিন্তু ফ্যাক্টর নয়। আপনি অল্প করেই জমান, কিন্তু আপনি ভাবলেন যে এই অল্প করে জমিয়ে কী হবে? আমি বলতে চাইছি এই রাশিটার অ্যাট্রিবিউট হলো কন্টিনিউ বজায় রাখা। মনে করুন আপনার রেগুলার টাকা রাখা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি সপ্তাহে একটা সিস্টেম করুন যে সপ্তাহে আমি 50 টাকা কি 100 টাকা করেই রাখবো। ওই 50 টাকা বা 100 টাকাই আপনি কিন্তু রাখবেন, অবশ্যই আপনাকে রাখতে হবে। এটা এটা নির্ভর করছে আপনার আয়ের উপর। আপনি বুঝে নেবেন যে আমার আয়ের থেকে আমি কত টাকা রাখতে পারি। দেখা গেল যে কারোর আয় হয়তো খুব সামান্য, সেখান থেকে আপনি টার্গেট করুন যে সপ্তাহে আমি 20 টাকা হলেও রাখবো। কি জমাচ্ছেন সেটা কিন্তু বড় কথা নয়। আপনি যখনই রাশির অ্যাট্রিবিউটটাকে ফলো করলেন, হয়তো দেখা গেল যে 6 মাস 1 বছর পরে আপনার খুবই সামান্য টাকা জমেছে, কিন্তু যদি এই নিয়মটা 1 থেকে 2 বছর আপনি ফলো করেন, দেখবেন প্রকৃতি তখন আপনাকে সহায়তা করতে শুরু করেছে এবং আপনার অর্থ বাড়তে বাধ্য। এবারে চলে আসি, যদি মিথুন রাশিতে শুক্র অবস্থান করে, এটা কিন্তু আমি কালপুরুষ রাশিচক্র ধরে আলোচনা করছি। শুক্র কিন্তু অর্থকারক গ্রহ, কারণ রাশিচক্রে সে দ্বিতীয় পতি এবং শুক্র থেকেই আমরা অর্থের বিচারটা মূলত করে থাকি। যদি মিথুন রাশিতে আসে তাহলে এটা দ্বৈত বায়ু রাশি। তাহলে আপনাকে ফার্স্ট যেটা মনের মধ্যে আনতে হবে যে একের অধিক উপায় থেকে আমাকে অর্থ রোজগার করতে হবে। একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু আপনার হবে না। একের অধিক কার্যে আপনাকে নিজেকে নিয়োগ করতে হবে এবং এই তৃতীয় রাশি থেকে কি বিচার করি? তৃতীয় থেকে আমরা বিচার করি সাহস, উদ্দীপনা, তারপরে আপনার এনার্জি এবং কনফিডেন্স। অর্থের ব্যাপারে আগেই আপনাকে কনফিডেন্স অর্জন করতে হবে এবং মিথুন রাশিটা হলো কৌতূহলী রাশি। আপনাকে কৌতূহল সৃষ্টি করতে হবে মনের মধ্যে যে কোন জায়গা থেকে আপনার পয়সাটা আসতে পারে। যখনই কৌতূহল আপনার মনের মধ্যে আসবে তখনই কিন্তু আপনি জানতে পারবেন যে ওই যে বিষয় থেকে আমার টাকা আসবে সেইটার সম্বন্ধে নলেজটা আপনাকে অর্জন করে নিতে হবে। এদের কিন্তু এমনি এমনি কিন্তু জ্ঞানটা আসে না। এটা কিন্তু অর্থ নিয়ে আলোচনা করছি, তাই অর্থের ব্যাপারেই বলছি। তাহলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করতে গেলে কোন পথে আমার রোজগারটা ভালো আসতে পারে, কৌতূহলটা মানে জন্মাতে হবে মনের মধ্যে আগে। তারপরে সেই বিষয়টা নিয়ে আপনি একটু ভাবুন, আপনি জ্ঞান অর্জন করুন, তারপরে আপনি উপার্জন করার চেষ্টা করুন। এবং এটা হচ্ছে কনফিডেন্সের রাশি। মনের মধ্যে কিন্তু কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, কারণ রাশিচক্রের তৃতীয় ভাব হচ্ছে কনফিডেন্সের রাশি। এবার তৃতীয় ভাব থেকে যেটা বোঝাতে চাইছি যে শুক্র যদি কারো তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশিতে থাকে, রাশিচক্রের মূল রাশিচক্রের কালপুরুষ রাশিচক্রের, আপনি যে কাজ করেন বা ব্যবসা করেন সেটা সম্বন্ধে কিন্তু আপনাকে প্রচার করতে হবে। মানে আপনাকে সবাইকে জানাতে হবে আমি এই ব্যবসাটা করি বা আমি এই কাজের সাথে যুক্ত। অনেকে বলে না যে এইটা আমার কার্ড থাকলো, আপনি আমাকে একটু ফোন করবেন, আমি এই কাজগুলো করি। আপনি যে প্রফেশনেই থাকুন, কী কাজ করবেন, কী ব্যবসা করবেন সেটা পরবর্তীকালে আমি একটা ভিডিও দেব যে শুক্র যে রাশিতে বসে থাকে সেখান থেকে কী করে কী কী ক্ষেত্র থেকে বা কী কী বিষয় থেকে কোন কোন ব্যবসা থেকে অর্থ আসতে পারে, বা শুক্রের দ্বিতীয়ভাবে যদি কোনো গ্রহ থাকে সেখান থেকেও আপনার অর্থ আসতে পারে, সেটা নিয়েও আমি একটা পরবর্তীকালে ইচ্ছা আছে আমার একটা ভিডিও তৈরি করার। তাহলে শুক্র যদি মিথুন রাশিতে থাকে, কনফিডেন্স বাড়াতে হবে, আপনাকে কৌতূহল বাড়াতে হবে যে পয়সা কী করে রোজগার করা যায়, কোন ক্ষেত্র থেকে পয়সা আসতে পারে সেটা সম্বন্ধে নলেজ। এবং এর সাথে আরেকটা কথা আমি এখানে বলে রাখি,
মিথুন রাশিতে শুক্র থাকলে কমিশন ভিত্তিক কাজে কিন্তু তার বিরাট উন্নতি হয়। যদি কমিশন আছে এরকম কোনো কাজের সাথে আপনি যুক্ত হয়ে যেতে পারেন, আপনার উন্নতি কিন্তু বাড়তে শুরু করবে, অর্থও বাড়তে শুরু করবে। নেটওয়ার্কিং বিজনেস করতে পারেন, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে শুক্র যদি মিথুনে থাকে, কনফিডেন্স বাড়াতে হবে, কৌতূহল বাড়াতে হবে, কোন ক্ষেত্র থেকে আমার পয়সা আসতে পারে, যে ক্ষেত্র থেকে পয়সা আসবে সেই ক্ষেত্রের কি আমার জ্ঞান আছে, তাহলে জ্ঞানটাকে অর্জন করার চেষ্টা করুন, কনফিডেন্সকে বাড়ান। আর আপনি যে কাজটা করেন সেই কাজের প্রচার সবাইকে করে দিন যে আমি এই ব্যবসাটা করি বা এই কর্মটা করি। এবার চলে আসি, শুক্র যদি আপনার কর্কট রাশিতে থাকে, তাহলে রাশিচক্রের চতুর্থ ভাব এটা। এটা চর জলরাশি, এর মালিক হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র হচ্ছে মাতা। তাহলে মা কিন্তু কোনো কন্ডিশন ছাড়াই, কোনো শর্ত ছাড়াই কিন্তু সেবা করে যায়। কার কখন কি প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের রাশি। আপনি যদি অর্থনৈতিক উন্নতি করতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে যে এখন মানুষ কি চাইছে, কি প্রয়োজন, কি ডিমান্ডটা আছে। সেই হিসাবে যদি আপনি কোনো কর্মে নিযুক্ত হন বা ব্যবসায় নিযুক্ত হন, তাহলে কিন্তু আপনার অর্থ বাড়তে শুরু করবে। আর মা কি করে? মা কিন্তু কোনো শর্ত ছাড়াই সেবা করে, অর্থাৎ আমাদেরকে কিন্তু ভালোবাসেন। কার কখন কি প্রয়োজন সেটাকে কিন্তু দেখবার চেষ্টা করেন। তাহলে আপনার এখানে প্রথমেই উচিত যে প্রয়োজনটা কি চলছে এখন মার্কেটে, তাহলে সেই প্রয়োজনটাকে নিয়ে আপনি ভাবুন, আপনি অ্যানালিসিস করুন, আপনি তার সম্বন্ধে জ্ঞান অর্জন করুন। এবং এর সাথে আরেকটা কথা বললাম যে শুক্র যদি কর্কট রাশিতে থাকে, আপনি যদি কোথাও কাজ করেন সেই কাজটাকে সেবা হিসাবে ধরবেন। যে মালিকের আমি কাজ করছি, আমি এখানে সেবা করতে এসেছি, তার কি করে ভালো হয়। এবং যে বিজনেসটা আপনি করবেন সেই বিজনেসেরও আপনি মা হয়ে যান, অর্থাৎ বিজনেস মা যেমন আগলে রাখে তার সন্তানকে, বিজনেসটাকেও আগলে রাখার চেষ্টা করুন এবং এমন নিঃস্বার্থ সেবা দেওয়ার চেষ্টা করুন মানুষকে। আপনি অবশ্যই কিছু প্রফিট করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার মধ্যেও যেন একটা সেবা ভাব থাকে। তার প্রয়োজনটা মিটছে কিনা, সে খুশি কিনা, যখনই এগুলো আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু আর চিন্তা নেই। এবার প্রকৃতি আপনাকে সহায় হতে শুরু করবে, আপনার অর্থ কিছু কিছু করে বাড়তে শুরু করবে। এবার চলে আসি, যদি সিংহ রাশিতে শুক্র অবস্থান করে, তাহলে সিংহ রাশি তো শুক্রের শত্রুগ্রহ, কর্কট রাশিও শুক্রের শত্রুগ্রহ, কিন্তু রাশির অ্যাট্রিবিউটটাকে যখন আপনি নিয়ে নেবেন তখন কিন্তু আপনার বাধাবিঘ্নতা কাটতে শুরু করবে। তাহলে সিংহ রাশি হচ্ছে রবি গ্রহের রাশি। তাহলে রবি থেকে কি আমরা রাজাকে বিচার করি এবং লিডারকে বিচার করি। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যতক্ষণ টপ পজিশনে না পৌঁছাতে পারছেন, আপনি একটা বিজনেস করছেন, বিজনেসটা কিন্তু একটা সামান্যভাবে চালালে হবে না। টার্গেট রাখতে হবে কি করে এটাকে বড় করা যায়, কি করে কম্পিটিশনের মাধ্যমে আমি আমার বিজনেসটাকে মার্কেটে দাঁড় করাতে পারি। আমি এমন একটা পজিশনে চলে যাব যেখানে আমি আমার ব্যবসায় 10 জন লোককে আমি নিয়োগ করতে পারি। যতক্ষণ আপনি পরিচালক না হতে পারছেন, লিড না করতে পারছেন এবং টপ পজিশনটায় না যেতে পারছেন, কোথাও যদি চাকরিতেও ঢোকেন আপনাকে টার্গেট করে নিতে হবে, কিন্তু যতক্ষণ আমি উপরের পজিশনটা না যেতে পারছি ততক্ষণ কিন্তু আমার অর্থ বাড়বে না। এবং সিংহ রাশি হচ্ছে মূল রাশিচক্রের পঞ্চম রাশি। পঞ্চম থেকে আমরা বুদ্ধিমত্তা বিচার করি। আপনি যে প্রচুর পরিশ্রম করলে অর্থ উপার্জন করতে পারবেন এটা কিন্তু নয়। প্রথম জীবনে হয়তো আপনাকে কিছু পরিশ্রম করতে হতে পারে। কতক্ষণ পরিশ্রম করতে হতে পারে? যতক্ষণ আপনি ওই টপ পজিশনটায় না পৌঁছাতে পারছেন, সেটা বিজনেসের ক্ষেত্রেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক, ততক্ষণ কিন্তু আপনার অর্থনৈতিক সফলতা জীবনে আসবে না। এবং এর সাথে যে কথাটা আমি বলতে চাইছিলাম, সিংহ রাশি হচ্ছে ভগবানের একটা আশীর্বাদের রাশি। কেন বলছি? কারণ এটা পঞ্চম রাশি। পঞ্চম থেকে আমরা বুদ্ধিমত্তা বিচার করি, নলেজ বিচার করি এবং মন্ত্রতন্ত্র উপাসনা ধর্ম কিন্তু আমরা পঞ্চম থেকে বিচার করে থাকি। তাহলে অর্থনৈতিক দিকে কিন্তু সব সময় আপনাকে অনেস্ট থাকতে হবে। সেটা বিজনেসের ক্ষেত্রেও থাকতে হবে এবং চাকরির ক্ষেত্রেও থাকতে হবে। অর্থাৎ আমার কারণে যেন কোম্পানির কোনো লস না হয় বা
আমি যে বিজনেসটা করছি সেই বিজনেসের মধ্যে যেন আমার অনেস্টি থাকে, এবং অতিরিক্ত যে লাভ করব সেটাও কিন্তু নয়, যতটুকু প্রয়োজন আছে ততটুকুই যেন আমি লাভ করার চেষ্টা করতে পারি। অর্থাৎ অর্থনৈতিক ব্যাপারে যদি কারো কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে থাকি, তাহলে সেটা ঠিক ঠিক টাইমে আমি যেন পরিশোধ করতে পারি। এই মানসিকতাটা যখনই আপনার মনে চলে আসবে, প্রকৃতি আপনার কিন্তু সহায় হতে শুরু করবে। এবার চলে আসি কন্যা রাশিতে যদি শুক্র থাকে, তো আমাদের একটা ধারণাই আছে শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়, সুতরাং অর্থনৈতিক অবস্থা ভালো হতে পারে না। কিন্তু তা নয়। কন্যা রাশি কি? রাশিচক্রের ষষ্ঠ রাশি, এবং বুধের কিন্তু এটা উচ্চস্থ রাশি। তাহলে বুধের মধ্যে কি আছে? নলেজ। আপনাকে যদি অর্থ ইনকাম করতে হয়, যে কর্মেই আপনি প্রবেশ করুন না কেন, যেখানেই আপনি চাকরি করেন না কেন, বা যে বিজনেস আপনি করেন না কেন, সেই বিজনেস বা কর্ম সম্বন্ধে আপনি যতক্ষণ পূর্ণ জ্ঞান অর্জন না করতে পারছেন, আপনার কিন্তু পয়সা বাড়বে না বা অর্থ ধরা দেবে না। থাক না শুক্র নিচস্থ, আমাদের মনের মধ্যে একটা ধারণা ঢুকে গেছে শুক্র যখন নিচস্থ আমার অর্থ ভালো হতে পারে না, বা শুক্র থেকে আমরা বিবাহিত জীবনও দেখি আমার বিবাহিত জীবন ভালো হতে পারে না। কিন্তু সেটা বিবাহিত জীবন নিয়ে যখন আলোচনা করব, তখন আমি আবার শুক্রের এখানে রেমেডিটা কি হবে সেই সম্বন্ধে বলবো। তো শুক্র যদি কন্যা রাশিতে থাকে, তাহলে অর্থ যদি আপনাকে বাড়াতে হয়, তাহলে কিন্তু আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, এবং যদি বিজনেস করেন, আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে, অল্প অল্প লাভ এবং অনেকগুলো প্রোডাক্টগুলো অবশ্যই ভালো হওয়া চাই। কিন্তু প্রত্যেকটা মালে, যেমন ধরুন গ্লসারি হতে পারে, মুদিখানা হতে পারে, এরকম অনেক জিনিস আছে ব্যবসার অনেক ক্ষেত্র আছে, যেখানে কি হয় অনেকগুলো মাল বিক্রি করে আপনার বেশ কিছু অর্থ হচ্ছে। আপনাকে কি করতে হবে? প্রোডাক্ট বেশি পরিমাণে রাখতে হবে, কিন্তু লাভটা অল্প অল্প করতে হবে, তাহলেই কিন্তু আপনার অর্থ ধরা দিতে শুরু করবে। তখন আর শুক্রের নিচস্থ ব্যাপার কিন্তু আর থাকবে না, কারণ আপনি রাশির অ্যাট্রিবিউটটাকে নিয়ে নিয়েছেন। অর্থাৎ অল্প কমিশন ভিত্তিক কাজ করতে পারেন কোথাও। আমি এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব শুক্র কোন রাশিতে থাকলে কোন দিক থেকে আপনার পয়সাটা আসতে পারে। তাহলে মূলত মিথুন রাশি বা কন্যা রাশিতে যদি শুক্র থাকে, কমিশন ভিত্তিক কাজ কিন্তু খুব ভালো হয়। এবং যদি বিজনেস করেন, তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমি একটাই প্রোডাক্ট এমন ভালো করব, সেখান থেকে আমি প্রচুর প্রফিট করব। এটা যখনই আপনার মাথায় আসবে, আপনার কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে না। কারণ কন্যা রাশির যেটা নির্দেশ করছে, সেখানে আপনি অনেকগুলো আইটেম বিক্রি করুন এবং অল্প অল্প লাভ করুন। যেমন একটা মুদিখানা দোকানে প্রচুর আইটেম থাকে, অল্প অল্প মার্জিনে, কিন্তু তাদেরও প্রচুর পয়সা, তখনই কিন্তু আপনি দাঁড়াতে শুরু করবেন। এবারে চলে আসি শুক্র যদি কারোর তুলা রাশিতে অবস্থান করে। তুলা রাশি হচ্ছে ব্যালেন্সিং রাশি, অর্থাৎ একটা দাঁড়িপাল্লার চিহ্ন দেওয়া থাকে শুক্রের নিজস্ব ঘর। হয়তো আপনি দেখলেন শুক্র তার নিজের ঘরে বসে আছে, মানে প্রচুর পয়সা হয়ে যাবে, কিন্তু যদি রাশির অ্যাট্রিবিউটটাকে না নিতে পারেন, শুক্র এখানে নিজের ঘরে থেকেও আপনাকে পয়সা দিতে পারবে না। তুলা রাশি কি নির্দেশ করে? ব্যালেন্স। আপনাকে অর্থকে ব্যালেন্স করা শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। আমি কত টাকা আয় করছি, আমাকে একটা ডায়েরি মেনটেন করতে হবে, আমাকে ঠিক মেপে মেপে খরচা করতে হবে। এটা হচ্ছে পারফেকশনের রাশি। যত আপনার প্রোডাক্ট, আপনি যদি বিজনেস করেন, তাহলে আপনার বিজনেসে এখানে কিন্তু আবার কন্যা রাশিতে যেমন বলেছি, ছোট ছোট আইটেম, অনেকগুলো প্রোডাক্ট, অল্প অল্প লাভ, তবেই সে গেন করে যাবে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বলবো পারফেকশন বাড়াতে হবে। এমন একটা প্রোডাক্ট আপনি মার্কেটে নিয়ে আসুন, আপনি তার জন্য দাম বেশি নিতে পারেন, অবশ্যই বেশি নিতে পারেন, কারণ এমন বিজনেস আছে তারা হয়তো 3 মাস বসে আছে, 3 মাস পরে এমন একটা মাল বিক্রি করলো, দেখা গেল তার হয়তো 2 মাসের টাকা উঠে আসলো। আপনি করুন সেটা,
কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, অনেকে 10 মিনিট কাজ করেও 10-20 হাজার টাকা আয় করে নেয়, আবার অনেক সময় দেখা যায় যে 8 ঘন্টা পরিশ্রম করেও সেই অর্থ উপার্জন করতে পারছে না। কিন্তু তুলা রাশিতে আপনি কিন্তু আপনার যে প্রোডাক্ট আপনি দাম বেশি নিতে পারেন, কিন্তু কখন নিতে পারেন, যদি কিনা আপনার সেই প্রোডাক্টটা একদম পিওর হয়, যেটা মানুষের, কারণ তুলা রাশি হচ্ছে সোশ্যাল, সমাজের যাতে উপকার হয়, মানুষের যাতে উপকার হয়, সেই প্রোডাক্টটা কোনো রকম কোনো ডুপ্লিসিটি রাখা যাবে না প্রোডাক্টের মধ্যে। এখানে কিন্তু অনেকগুলো মাল বিক্রি করার দরকার নেই, যে মালটাই আপনি বিক্রি করবেন বা যে প্রোডাক্টটাই আপনি বিক্রি করবেন তার সম্বন্ধে পারফেকশন থাকা চাই, এবং সেই কোয়ালিটি সম্পন্ন। এখানে হচ্ছে কোয়ালিটি বাড়াতে হবে, যত কোয়ালিটি বাড়াবেন আপনার উন্নতি কিন্তু তত বেড়ে যাবে। আপনি কোনো কর্মস্থানে গেছেন, আপনার কর্মে থাকবে একটা পারফেকশন, অর্থাৎ আপনার কর্মে কেউ খুঁত ধরতে পারবে না। এমনভাবে নিজেকে সেখানে মেলে ধরুন, আপনার কাজ দিয়ে, আপনার ব্যবহার দিয়ে সেখানে আপনার যেন কোনো খুঁত না পায়। দেখবেন সেই কোম্পানি তো যেখানে আপনি কাজ করছেন, আপনার কাজের সেই নিখুঁত ব্যাপারটা থেকে আপনি কোথায় পৌঁছে যেতে পারেন, যদি এই রাশির অ্যাট্রিবিউটটাকে নিতে পারেন। আর তা না হলে শুক্র স্বক্ষেত্রে তুলা রাশিতে বসে থাকা সত্ত্বেও এই অ্যাট্রিবিউট যদি আপনি না নিতে পারেন, রাশির অ্যাট্রিবিউটটা, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি কিছুতেই হবে না। এবারে চলে আসি বৃশ্চিক রাশিতে। আজকে একটু সংক্ষেপেই বলার চেষ্টা করছি। তো বৃশ্চিক রাশিতে যদি শুক্র থাকে, তাহলে রাশিচক্রের এটা কোন ভাব পড়লো? অষ্টম ভাব। মেষ রাশি থেকে যদি আমি গণনা করি, তাহলে বৃশ্চিক রাশিটা 8 নম্বর রাশিতে এসে দাঁড়াবে। তাহলে অষ্টম ভাব তো আমরা জানি, একে তো মঙ্গলের ঘর, তারপর শুক্র মঙ্গলের শত্রু। তো আমরা জানি এখানে থাকা মানে অর্থনৈতিক উন্নতি বিশেষ হবে না, কিন্তু হবে। অষ্টম ভাবটাকে আমরা তো একটা খারাপ ভাব বলেই বিচার করে থাকি, কারণ অষ্টম ভাব থেকে ফাঁড়া, দুর্ঘটনা, তারপরে লস, হানি, কঠিন ব্যাধি, কঠিন বিপদ, যা যা কিছু খারাপ আছে তো অষ্টম থেকে আমরা দেখি। কিন্তু অষ্টম থেকে তো এটাও রয়েছে, পিএইচডি হবে কিনা, বা গভীর নলেজ হবে কিনা, সায়েন্টিস্ট হবেন কিনা, চাকরিতে উন্নতি হবে কিনা, ফাটকা টাকা পাবো কিনা, মৃত ব্যক্তির সম্পত্তি পাবো কিনা, অষ্টম ভাব। আরও অনেক কিছু রহস্য রয়েছে। আর অষ্টম ভাব থেকে কি যা কিছু গোপনীয়তা সব কিছু অষ্টম ভাবে রয়েছে। তাহলে এখানে ঈশ্বর আপনার হরস্কোপে শুক্রকে যে বৃশ্চিক রাশিতে প্রদান করেছেন, তাহলে কি বোঝাতে চাইছে? এই যখনই আপনি জেনে যাবেন, তখনই কিন্তু আপনি অর্থকে ধরতে শুরু করবেন। তাহলে এই অষ্টম রাশিটা হচ্ছে গোপন রাশি, গুপ্ত রাশি। আপনার ডান হাতে কত টাকা আছে বাম হাতও যেন না জানে, এইভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আপনি কত টাকা রোজগার করেন, বা এখানে গেলে আমার এত টাকা প্রফিট হবে, আপনি হওয়ার আগেই 4-5 জনকে বলে দিলেন বা বেশ কিছু লোককে জানিয়ে দিলেন, আমি অমুক কোম্পানিতে চাকরি পেতে চলেছি, এত টাকা মাইনে পাবো, এই বিজনেসটা করতে চলেছি, আমার এখান থেকে এতটা প্রফিট হবে। কিংবা আপনি হয়তো বললেন, আমি একটা দোকান নিতে চলেছি, একটা বেশ বড় মার্কেটের দোকান নিতে চলেছি। হয়তো 2 মাস পরে আপনার প্ল্যানিং আউট হয়ে গেল, বা আপনি ভাবলেন না করব না, তখন আপনি হাসির পাত্র হয়ে যাবেন। তাহলে কি বলছে? গোপনীয়তা অর্জন করতে হবে। আপনি কত টাকা রোজগার করছেন, ব্যবসা থেকে কত টাকা লাভ হচ্ছে, এটা কিন্তু এটা চরম অপ্রিয় সত্যি কথা বলছি, সেটা কিন্তু ফ্যামিলির লোকজনকেও বিশেষ না জানানোই ভালো। দেখা গেল আপনি সন্তানকে বললেন আমার ব্যাংকে এত টাকা আছে, সন্তান ডিমান্ড করা শুরু করে দেবে, আমাকে বাইক কিনে দাও, এই কিনে দাও, ল্যাপটপ কিনে দাও। ডিমান্ডের পর ডিমান্ড বেড়ে যাবে। তারা আপনাকে ভুল বুঝতে থাকুক, আপনি সন্তানের নামে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন, বা আপনি সন্তানের নামে ব্যাংকে টাকা রাখছেন বা এলআইসি করে রেখেছেন, গুপ্ত রাখুন। কখন প্রকাশ করবেন? যখন আপনার টাকাটা পুরো ম্যাচিওর্ড হবে। এইভাবে আপনাকে অর্থ কিন্তু গোপনভাবে রাখার চেষ্টা করতে হবে, এবং যতক্ষণ সেই টাকা একটা পূর্ণতা প্রাপ্ত না হবে, ততক্ষণ কিন্তু কাউকে জানানো যাবে না। তার আগে যদি আপনি লিক আউট করেন, ব্যাংকে যে টাকাটা রেখেছেন মিলিয়ে নেবেন, সেই টাকাটা আপনাকে তুলে নিতে হবে, বা কোনো না কোনো কারণে খরচা হয়ে যাবে। এবং কত টাকা রোজগার করছেন, এই ব্যবসা থেকে আমি কত টাকা আজকে লাভ করলাম, দেখবেন আস্তে আস্তে ডাউন হতে শুরু করবে। আপনি যদি কোনো অর্থ কাউকে দেনও, লুকিয়ে দান করতে হবে, লুকিয়ে দিতে হবে। কারণ এখানে অর্থ
কারো গ্রহ শুক্র গুপ্ত রাশিতে বসে আছে, গোপনীয় রাশিতে বসে আছে। তাহলে অর্থ কাউকে দিলে কিন্তু আপনাকে গোপনভাবে দিতে হবে, কারোর সামনে নয়। কোথাও দান করছেন, গুপ্তভাবে করুন। বেশি লোকের সামনে দান করবেন না, গুপ্তভাবে। যখন আপনি একটা মন্দিরে গেছেন, কিছু ডোনেট করছেন, লোকজন নেই, ফাঁকা, তখন আপনি নীরবে আপনি সেই প্রণামী বাক্সে আপনার দান করুন, আপনি দক্ষিণা প্রদান করুন মন্দিরে। এইটা যখনই অ্যাট্রিবিউট আপনার মধ্যে নিয়ে চলে আসবেন, আপনি মিলিয়ে নেবেন, আপনার অর্থ কিন্তু কিছুদিন পর থেকেই বাড়তে শুরু করবে। এবং অর্থনৈতিক ব্যাপারে কিন্তু গোপনীয়তা মেনটেন করতে হবে। আপনি তো ফ্যামিলির জন্য অবশ্যই করবেন, তাদের জন্যই টাকা রাখছেন, তাদের জন্যই বলছেন, কিন্তু তার আগেই যদি ফোরকাস্ট করে নেন যে আপনি হয়তো স্ত্রীর নামে দেখা গেল যে 5 বছর পরে স্ত্রী 5 লাখ টাকা পাবে, বা আমার মেয়ের বিয়ের জন্য আমি রেখেছি টাকাটা, সে হয়তো আমার মেয়ের 18 বছর বয়স হলে মেয়ে এত টাকা পাবে, এগুলোও কিন্তু লিক আউট করবেন না। আপনি টাকা জমাতে থাকুন, যখন তার উপযুক্ত বয়স চলে আসবে, সেই টাকাটি ম্যাচিউরড হবে, তখন জানান, মা আমি তোমার জন্য এই টাকাটা রেখেছি, তুমি কোনো চিন্তা করো না। এইভাবে কিন্তু টাকা রাখতে হবে। এবারে চলে আসি, যদি কারোর শুক্র ধনু রাশিতে থাকে, তাহলে ধনু রাশি হচ্ছে বৃহস্পতির রাশি। তাহলে ধনু রাশি হচ্ছে দ্বৈত অগ্নি রাশি। হয় কি, এরা একাধিক দিক থেকে অর্থ উপার্জন করতে নেমে পড়ে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু অর্থ তখনই ধরা দেবে, আপনি অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে অর্থ আয় করুন, কিন্তু তখনই করুন একটি সম্বন্ধে। অর্থাৎ একটি, ধরুন আপনি বিজনেস করেন, একটা প্রোডাক্টের উপরে একদম নিজের মনোনিবেশ করে দিন। সেই প্রোডাক্টটা কতটা ভালো করা যায়, কতটা পিওর করা যায়, কম্পিটিশন কি চলছে মার্কেটে, তার থেকেও আমি ভালো করব, সেই প্রোডাক্টটা একটা নিয়েই প্রথমে লাগুন। তার পাশে কিন্তু 5টা আনা যাবে না, বা দ্বিতীয়টাকে আনাই যাবে না। একটি প্রোডাক্ট মার্কেটে হিট করিয়ে দিন, তারপরে আরেকটি প্রোডাক্ট নিয়ে আসুন। এই প্রোডাক্ট মানে এই মাল মেটেরিয়ালস কোথায় পাওয়া যায় তার সম্বন্ধে পূর্ণ নলেজ অর্জন করুন, তারপরে দ্বিতীয় প্রোডাক্টটা ধরার চেষ্টা করুন। একসাথে অনেকগুলো প্রোডাক্টকে নিয়ে আপনি ব্যবসা করতে শুরু করলেন, দেখা গেল সেই বিজনেস কিন্তু আপনার আস্তে আস্তে ডাউনের দিকে চলে গেল। তাহলে অর্থ যদি বাড়াতে হয়, যে কাজই আপনি করুন না কেন, প্রথমে একটাকে পাকড়াও করতে হবে, একটার সম্বন্ধে পুরো গভীর নলেজ, এবং সেটাকেই একদম পিওর করতে হবে, পিওর, যেখানে কোনো ভেজাল নেই। সেইটার সম্বন্ধে পূর্ণ নলেজ মানে অর্জন করার পরেই তারপরে আপনি দ্বিতীয় স্টেপ নিন, নতুন আর একটা কি প্রোডাক্ট করা যায়, এবার সেটা সম্বন্ধে পূর্ণ। আপনি এভাবে হাজারো প্রোডাক্ট করতে পারেন, কিন্তু পার্ট বাই পার্ট। যদি পার্ট বাই পার্ট না করেন, তাহলে কিন্তু অর্থ থাকবে না। এবারে চলে আসি মকর রাশিতে। তাহলে মকর রাশি শুক্রের মিত্র গ্রহ, শনি গ্রহের রাশি, এর অধিপতি হচ্ছে শনি গ্রহ। তাহলে রাশিচক্রের দশম রাশি, মানে মূল কালপুরুষ রাশিচক্রের দশম রাশি। শুক্র যদি কারোর মকর রাশিতে থাকে, অর্থ যখনই হাতে আসে, অর্থ তখন বেরোনোর জন্য পাগল হয়ে যায়। কোথায় ব্যয় করব, কি খরচা করব না করব, মানে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। মানে এদের টাকা পয়সা ধরে রাখাটা খুবই অসম্ভব। অথচ অদ্ভুত ব্যাপার কি, অদ্ভুত ব্যাপার হচ্ছে, এদের কাছে যদি কেউ টাকা পয়সা রাখতে দেয়, সেই টাকায় কিন্তু তারা হাত দেয় না, সেই টাকাটাকে কিন্তু খুব যত্ন করে রাখে। প্রশ্নটা এইখানেই রহস্যটা। যখন আপনার নিজের উপার্জিত অর্থ আপনার হাতে আসছে কোনো না কোনোভাবে, সে নিজের জন্য হোক, পরের জন্য হোক, বন্ধুবান্ধবের পিছনে হোক, ফ্যামিলির পিছনে হোক, আত্মীয় স্বজনের পিছনে হোক, টাকা মানে অর্থ লাফাতে থাকবে বেরোনোর জন্য। অথচ অন্য কেউ যদি আপনাকে দায়িত্ব দেয়, এই টাকাটা রেখে দাও, তাহলে কিন্তু আপনি টাকা রাখতে পারবেন। অনেক সময় হয় এরা কর্মক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই দেখেছি যেখানে কর্ম করে, সেখান থেকে ওনারা গাড়ি পেয়ে থাকেন, অর্থাৎ সেই গাড়ি করে যাতায়াত করেন। তো সেই বিষয়টা আমি যাচ্ছি না। তো শুক্র যদি মকর রাশিতে থাকে, তাহলে টাকা যখনই আসবে, আপনি যেমন পরের অর্থকে ধরে রাখতে পারেন, এইটাই মাইন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে নিজের অর্থ কেন পারবো না? আপনাকে পার্ট বাই পার্ট, বা ছোট ছোট পার্টেও, বা 2-3 জায়গায় হলেও আপনাকে টাকাটাকে ব্লক করতে হবে,
সেটা রেকারিংয়ের মাধ্যমে হোক, ফিক্সড ডিপোজিটের মাধ্যমে হোক, আপনি টাকাটাকে কিন্তু সেখানে বন্দি বানান। না হলে কিন্তু আপনি টাকা কখনো রাখতে পারবেন না, জলের মতন টাকা বেরিয়ে যাবে। তাহলে শুক্র মকর রাশিতে অর্থ এনে দেয়, কিন্তু অর্থ আসা সত্ত্বেও কিন্তু ধরে রাখতে পারে না। তখন টাকা ব্যস্ত হয়ে যায়, কোথায় খরচাবো, কোথায় খরচাবো, এরকম একটা ব্যাপার চলে আসে। অথচ অন্য লোক যখন টাকা আপনাকে রাখতে দিচ্ছে, আপনি সেই টাকাটাকে কিন্তু ধরে রাখতে পারেন। তাহলে অন্যের টাকা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে আমার টাকাও আমি পারবো। এই কনফিডেন্সটা যতক্ষণ না আসছে, আপনার অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। ওই টাকা আসবে, টাকা আবার চলে যাবে, এইভাবেই চলে যাবে। যেটা ধনুরাশির ক্ষেত্রেও হয়, ধনুরাশির ক্ষেত্রে টাকা আসবে, টাকা চলে যায়। তখন তারা ভাবে যে আমার এইভাবেই সারা লাইফ চলে যাবে, আমার অর্থের অভাব হবে না। আর দেখাও গেছে যে এদের অর্থের অভাব খুব একটা হয় না। কিন্তু যতক্ষণ একটি বিষয়ে গভীর জ্ঞান অর্জন না করে আরেকটি বিষয় যখনই নেবে, তখনই কিন্তু তার বিজনেস বলুন, কর্ম বলুন, তার পতন হতে শুরু করবে। এবারে চলে আসি কুম্ভ রাশিতে। তাহলে কুম্ভ রাশিও শনির ঘর এবং রাশিচক্রের একাদশ ঘর, রানিং রোজগারের ঘর। এটাও কিন্তু একটা ভগবানের আশীর্বাদের একটা ঘর বলা যায়। এখানে শনিদেব কিন্তু যোগী অবস্থায় রয়েছেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা সেবামূলক মনোভাব আনতে হবে। আপনি যদি বিজনেস করেন, কিভাবে উন্নতি করবেন? এখানে রাশির অ্যাট্রিবিউটটা বলছে প্রত্যেকের সাথে সম আচরণ এবং প্রত্যেকের কাছ থেকে সমান প্রফিট গ্রহণ। অত্যাধিক প্রফিট নয়। আপনার জীবন বা পরিবারকে চালানোর জন্য যতটুকু প্রফিট দরকার, ততটুকু প্রফিট আপনি নিতে পারেন। কিন্তু একজনের কাছে একই জিনিস বিক্রি করে 200 টাকা নিলেন, একই জিনিস আরেকজনের কাছে বিক্রি করে 500 টাকা নিলেন, আবার একই জিনিস কারো কাছে বেচে বা বিক্রি করে 1000 টাকা নিলেন। যখনই এটা আপনি করতে শুরু করবেন, আপনার বিজনেস কিন্তু ডাউন হতে শুরু করবে এবং অর্থনৈতিক অবনতি হতে শুরু করবে। এবং আপনি যদি কোথাও চাকরি করেন বা কোম্পানিতে চাকরি করেন, এখানেও কিন্তু কর্কট রাশির মতন কিছুটা সেবামূলক মানসিকতা নিয়ে ঢুকতে হবে। অর্থাৎ একদিন প্রচুর পরিশ্রম করা দেখিয়ে দিলেন, পরের দিনই আপনার মধ্যে আবার অলসতা কাজ করলো বা আপনার মধ্যে একটা ফাঁকির মানসিকতা চলে আসলো, ব্যাস কর্মক্ষেত্রেও কিন্তু আপনার পজিশন ডাউন হতে শুরু করবে। যে লেবারটা আপনি প্রথম দিন থেকে দেওয়ার চেষ্টা করবেন, সেটা কন্টিনিউ দেওয়ার চেষ্টা করুন। একই লেবার, যেন কোনো ফাঁকি থাকে না, যেন বলতে না পারে যে অমুক লোকটা যে 2 দিন ভালো কাজ করে আর 3 দিন বসে থাকে, ফাঁকি দেয়। যখনই এটা হবে, তখন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার পজিশন ডাউন হতে শুরু করে দেবে। তাহলে বিজনেস যদি করি, তাহলে কিন্তু সবার কাছে আমি একই দাম নেব, কারোর কাছ থেকে আমি 1 টাকা কমও নেবো না, বেশিও নেবো না। আপনার এখানে কিন্তু হ্যাভক প্রফিট করতে মানা করা আছে। আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার বা এই মালটার উপর এতটাই প্রফিট করা যেতে পারে, এর বেশি নয়, তাহলে এটা অধিক হয়ে যাবে। এটা আপনার বিজনেস অনুযায়ী আপনি বুঝে নেবেন এবং প্রত্যেকের সাথে একই দাম নেওয়ার চেষ্টা করুন। দেখুন 6 মাস 1 বছর পরে আপনার বিজনেস ঘুরে যাবে। যদি কারো শুক্র মীন রাশিতে অবস্থান করে, তাহলে অর্থ কী করে বাড়বে? এখন মীন রাশিতে শুক্র তো উচ্চস্থ, হরোস্কোপ দেখেই বলে যাবে যে প্রচুর টাকা। কিন্তু যদি রাশির অ্যাট্রিবিউটকে ধরতে না পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়, বরং যা অর্থ রোজগার করেছেন তা কিন্তু আপনার বেরিয়ে যাবে। তাহলে শুক্র রাশিচক্রের দ্বাদশ ভাব, অর্থাৎ দ্বাদশ থেকে আমরা ব্যয় বিচার করি, ত্যাগ ভাব। এখানে কি করতে হবে? প্রথমেই যেটা করতে হবে, সেটা কোনো ডিমান্ড রাখা যাবে না। আপনি কোনো কোম্পানিতে চাকরি করতে গেলেন, আপনি বললেন আমার এত টাকা লাগবে, এই ডিমান্ডটাই করা যাবে না। আপনি চাকরিতে ঢুকুন, আপনার পরিশ্রম, আপনার দক্ষতা আপনি দেখাতে শুরু করুন, আপনার উন্নতি হবে। যদি বিজনেস করেন বা আপনি যে কোনো কাজ বা ব্যবসা করছেন, দেখা গেল কেউ আপনাকে হয়তো তার আর্থিক অবস্থা খারাপের জন্য আপনাকে, আপনার যে প্রোডাক্ট আপনি বিক্রি করেন, আপনার লাভ হচ্ছে কিন্তু খুব সীমিত লাভ হচ্ছে। তো আপনি ভাবলেন যে আমার খুব সামান্য লাভ হচ্ছে, একে আমি জিনিসটা বিক্রি করব না। আমি বলছি আপনি বিক্রি করে দিন। ঈশ্বর আপনার কাছে এমন ব্যক্তি পাঠাবেন,
তার পরক্ষণেই বা দু 4 দিন পরে দেখবেন যে প্রোডাক্টটা আপনি বিক্রি করে খুব সামান্য মার্জিন পেয়েছেন, সেই প্রোডাক্টটার জন্যই আপনাকে খুশি হয়ে অন্য কোনো ব্যক্তি হয়তো তার থেকে অনেক পরিমাণ বেশি লভ্যাংশ আপনাকে দিয়ে গেল। অর্থাৎ আপনার জিনিসটা তার এত পছন্দ হয়েছে, এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনি দিয়েছেন। বা যদি দেখা যায়, একটা উদাহরণ হিসাবে বলছি, কোনো অ্যাস্ট্রোলজারের চার্টে যদি শুক্র মীন রাশিতে থাকে, সেখানে বলল যে আমার ফিজ এত লাগবে। হয়তো দেখা গেল কারোর আর্থিক অবস্থা সেরকম নয়, সে হয়তো আপনাকে অনেক কম দিল, আপনি খুশি মনে গ্রহণ করুন। আবার একজন ক্লায়েন্ট এসে আপনাকে অনেক টাকা দিয়ে চলে যাবে, একজন হয়তো আপনাকে সেরকমভাবে কিছু দিল না, একজন খুশি হয়ে আপনাকে গাড়ি পর্যন্ত গিফট করে দিতে পারে। এখানে অর্থপ্রাপ্তিটা কিন্তু আপনার হাতে নেই, স্বয়ং ঈশ্বরের হাতে রয়েছে। তিনি আপনাকে লোক পাঠাবেন, তিনি আপনাকে অর্থ প্রদান করবেন। কেউ হয়তো একটু কম দেবে, কেউ হয়তো একটু বেশি দেবে, আবার হয়তো দেখা গেল 2-4 জন আপনাকে খুবই কম প্রদান করলো, আবার ঈশ্বর এমন ব্যক্তি পাঠাবে, সেখান থেকে হয়তো 2 দিন আপনার ব্যবসা বাণিজ্য খারাপ গেছে, কম প্রফিট হয়েছে, এমন এমন কাস্টমার আপনাকে পাঠিয়ে দিল যে আপনার সারা সপ্তাহের লভ্যাংশ তুলে দেবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মূল রাশিচক্রের দ্বাদশ ভাব হলো মীন রাশি, তাহলে ব্যয় ভাব। আপনি অর্থ রোজগার করছেন অথচ ইনভেস্ট করছেন না, ব্যয় করছেন না, তাহলে কিন্তু আপনার অর্থ দাঁড়াবে না। ইনভেস্টটা কোথায় করবেন? আপনাকে মাঝে মধ্যেই আপনার বিজনেসে কিন্তু ইনভেস্ট করে যেতে হবে, এবং সেটা বুঝে করতে হবে অবশ্যই, কোথায় ইনভেস্ট করলে আপনার লাভ হবে। এবং আপনার উপার্জিত অর্থ থেকে কিন্তু আপনাকে ডোনেট করতে হবে। ডোনেট কোথায় করবেন? এটা বৃহস্পতির রাশি। আপনি ধার্মিক স্থানে ডোনেট করুন, বা সাধু ব্যক্তি যারা আছেন তাদেরকে আপনি কিছু হেল্প করুন, উপকার করুন। ধার্মিক স্থানে আপনি ডোনেট করার চেষ্টা করুন, এবং আপনার টাকা থেকে কিছু অর্থ কিন্তু আপনার বিজনেসে বা কর্মে কিন্তু ইনভেস্ট করতে হবে। এই নিয়মগুলো যখনই আপনি পালন করতে শুরু করবেন, প্রকৃতি কিন্তু আপনার সহায় হতে শুরু করবে। তো আজকে চেষ্টা করলাম একটু সংক্ষেপে প্রত্যেকটা রাশির উপর বলার। আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে শুক্র কোন রাশিতে অবস্থান করলে কী ধরনের ব্যবসা করলে তার প্রফিট হতে পারে, লাভ হতে পারে। আমি চেষ্টা করব সেরকম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।